নমস্কার, ওয়েলকাম ব্যাক টু অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকার। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাশন করতে এসেছি সেটা প্রচণ্ড ইন্টারেস্টিং এবং আমার হঠাৎ করে মাথায় আসার পরে আমার আমি একটা ইউটিউব ভিডিও দেখছিলাম এবং সেটার মধ্যে একখানি ইকোনমিক মডেল নিয়ে ডিসকাশন হচ্ছিল। সেখান থেকে আমার এই আইডিয়াটা হঠাৎ করে মাথার মধ্যে স্পার্ক করলো। তো আমি কিছু সার্চেস করলাম এবং সেটা থেকে কিছু একটা আইডিয়াতে উপনীত হয়েছি এবং এইখানটাতে আমি আপনাদেরকে খুব ভালো করে বোঝাতে পারবো যে ন্যারেটিভ যেরকমভাবে মার্কেটে ক্রিয়েট করা হয় সেটার কীরকম সিগনিফিক্যান্ট এফেক্ট আপনাদের লাইফে পড়তে পারে। তো প্রথম আইডিয়াটা আপনাদেরকে দিয়ে বলি। ধরে নিন আপনারা কোথাও একখানা জায়গায় থাকেন, সেখানটাতে পাবলিক ট্রান্সপোর্ট কানেক্টিভিটি সেরকমভাবে নেই, ঠিক আছে? কিন্তু সেই জায়গাটা ইন্ডাস্ট্রিয়ালি যথেষ্ট ভালো রকম ডেভেলপ করছে, অনেক ইন্ডাস্ট্রি আসছে এটসেট্রা আসছে, আইটি ফার্মস রয়েছে, কিছু ম্যানুফ্যাকচারিং সেক্টরের জিনিসপত্র ওখানে এসে গেছে, কিন্তু ওখানে পাবলিক ট্রান্সপোর্ট নেই। কিন্তু ওখানটাতে দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেট কিন্তু ভালো রকমভাবে ডেভেলপ করছে, কিন্তু স্টিল ওখানে এখনও পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা মেট্রো টেট্রো এটসেট্রা আসেনি। তাহলে পরে আপনার কি মনে হয় যে সেখানটাতে রিয়েল এস্টেটের দাম বাড়বে না কমবে? এবার ভিডিওটাকে এখানটাই পজ করে রাখুন এবং এই উত্তরটা কমেন্ট সেকশনে লিখে ফেলুন যে আপনাদের কি মনে হয়। আশা করি আপনাদের ইয়েস বা নো লেখা হয়ে গেছে। এইবার ডিপেন্ড করছে যে আপনার এই লোকেশনটা কোথায় আছে। এখানটাতে যারা আসছে মানে জেন্ট্রি যেটা বলে রিয়েল এস্টেটের, তারা কারা? সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। এটা যদি একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা যদি এরকম টাইপের হয় যে সেখানে রিলেটিভলি পুয়ার ইনকাম গ্রুপ বা লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাসের লোকেরাই সেখানটাতে আসছে, তাহলে পরে কিন্তু সেখানে পাবলিক ট্রান্সপোর্টের দরকার পড়বে। আর যতদিন না পাবলিক ট্রান্সপোর্টের সেরকম সাপ্লাই না বাড়বে, সেই জায়গাকার যে রিয়েল এস্টেটগুলো সেগুলোর দাম সেরকম চড়বে না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি আপনাকে হাই এন্ড আর্নার্স বা রিচ অথবা মানে রিচ এনআরআই যারা কিনা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস এবং আপনার যদি উচ্চ মধ্যবিত্ত যারা আছেন তাদেরকে যদি অ্যাট্রাক্ট করতে হয়, তাহলে পরে সেখানে পাবলিক ট্রান্সপোর্ট না হওয়াটাই বাঞ্ছনীয়। কেন এবার এটা আপনাদেরকে বুঝিয়ে বলি। তো গুড়গাঁওতে যখন রিয়েল এস্টেট বুমটা হচ্ছে, লাস্ট 1-2 বছরে প্রচণ্ড বুম হয়েছে, 30% কাছাকাছি জিনিসপত্রের দাম ঠাম বাড়ছে। ইটস ক্রেজি। আমি ওখানকার মার্কেটটা ফলো করি বলে আমি জানি। মানে মোটামুটি যেটা কিনা আপনার অ্যাফোর্ডেবল হাউজিং টাইপের যেই জিনিসপত্রগুলো ছিল, সেই জিনিসপত্রগুলো যেগুলো কিনা অ্যারাউন্ড 32 lakhs-এর মতন রেঞ্জে চলে আসতো, সেগুলো ধীরে ধীরে 45-এর কাছাকাছি হয়ে যাচ্ছে উইদিন জাস্ট আ ইয়ার্স টাইম। অ্যাজ ওয়েল অ্যাজ যেখানে কিনা হাই এন্ড মানে লাক্সারি অ্যাপার্টমেন্ট, সেমি লাক্সারি, ডিলাক্স এবং আরও হায়ার এন্ডের লাক্সারির যে অ্যাপার্টমেন্টগুলো সেগুলো তত্তরিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। কারণ HNI যারা কিনা কানাডা অথবা আমেরিকা বা এরকম জায়গা থেকে যারা কিনা ফেরত আসছেন, যারা হাই ইনকাম আর্নার, তারা ওইসব লোকেশনগুলো কিনছেন। কিন্তু কি করে এরকম ব্যাপারটা হচ্ছে, যদিও সেখানে মেট্রো কানেক্টিভিটি নেই এবং বহু বছর ধরে বিভিন্ন রকমভাবে একের পর এক রিপোর্ট এসে যাচ্ছে যে সয়েল টেস্টিং হচ্ছে, কিন্তু কোনো রকমভাবেই সেখানে ডেভেলপমেন্ট পাবলিক ট্রান্সপোর্টের ডেভেলপমেন্ট অবভিয়াসলি কার এটসেট্রাতে রয়েছে, কিন্তু মেট্রো রেলের সার্ভিসটা এখনও স্টার্ট হতে পারছে না। কিন্তু এই ব্যাপারটা কেন হচ্ছে? এটার পেছনে কিন্তু একখানা গোপনীয় ষড়যন্ত্র বা একখানা দারুণ একটা মেন্টাল মডেল থাকতে পারে। আপনি ভেবে দেখুন যে যেখানে মেট্রো চলে আসবে সেখানে লোকজনের যাতায়াত খুব ইজি হয়ে যাবে। তার মানে লোকের সেখানটাতে থেকে কাছে অফিসে যাওয়ার যেই চার্জটা থাকে, সেই চার্জটা কিন্তু থাকবে না। কারণ সেটা বাস রুট অথবা মেট্রো রুটে ভেরি ওয়েল কানেক্টেড। সো মানুষরা অনেকটা দূর থেকে এই লোকেশনটাতে চলে আসতে পারছে খুব অল্প সময়ের জন্য। তাই সেখানকার রিয়েল এস্টেটের ডিমান্ডটা কমে যাবে। এবার বুঝতে পারলেন এটা কি কতটা মজাদার? তার মানে লোকালাইজড ভাবে রিয়েল এস্টেটের দামটাকে বাড়ানোর জন্য পাবলিক ট্রান্সপোর্টটাকেই দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। ওখানে যাতে কিনা এরকম উবার বা প্রাইভেট কারের কালচারটা থাকে, সেই জিনিসটাকে রাখা হয়েছে। আরেকটা খুব মজার ব্যাপারটা আপনাদেরকে বলি, এটা শুনলে পরে আপনাদের আরও এক্সাইটিং লাগবে। তো আমি ভাবছিলাম যে তার মানে খুব হাই ইনকাম আর্নার্স যারা কিনা 50 কোটি 100 কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারে, বাড়ি কিনতে পারে, তারা এইসব লোকেশনে আসছে।
অবভিয়াসলি আমি এটা বলতেই ভুলে গেছি যে মাঝখানে এরকমও লোকজন মানে ওখানকার মানে যেটা কিনা সেমি ডিলাক্স, সেমি লাক্সারি যেই অ্যাপার্টমেন্টগুলো আছে সেগুলো এখন 2.5 কোটি 3 কোটি টাকা মোটামুটি খুবই নরমাল। 5.5-6 কোটি টাকার মতন বিক্রি হচ্ছে এবং সেগুলোর জন্যও যথেষ্ট ডিমান্ড রয়েছে, হুইচ ইজ ক্রেজি। হ্যাঁ, অবভিয়াসলি 3,000 স্কোয়ার ফিট, 3,200 স্কোয়ার ফিট মতন এরিয়ার কার্পেট এরিয়ার একখানা বাড়িগুলো হচ্ছে, হুইচ ইজ দ্য টাইপ অফ হাউসেস প্রবাবলি আপনারা হয়তো অনেক বেশি দেখে অভ্যস্ত আমেরিকার বাড়িগুলো যেরকম হয় টিপিক্যালি ক্যালিফোর্নিয়া বা ওরকম সাইডে, যেগুলো কিনা একের পর এক তলা না, নিউ ইয়র্কের মতন বাড়ি নয়, ক্যালিফোর্নিয়ার টিপিক্যাল বাড়ি যেটাতে একটুখানি গার্ডেন গার্ডেন টাইপেরও ব্যাপার স্যাপার থাকবে, সেরকম টাইপের বাড়ি, কিন্তু যদি ধরুন ফ্ল্যাট ইউনিট হিসেবে রয়েছে, অনেকটা স্পেস। ওকে ফাইন, কামিং ব্যাক টু দ্য টপিক। তো এইবারে সেই জায়গাটা নিয়ে আমি ভাবতে শুরু করলাম যে আচ্ছা এরকম বড়লোকীয় বাড়ি, তাহলে পরে সেখানটাতে এরা নিঃসন্দেহে নিজের কাজ নিজে করবে না, এদের নিঃসন্দেহে কাজের লোক যাকে বলে সার্ভেন্টস দরকার। তাহলে পরে তারা সেই কাজের লোক কোথা থেকে পাবে? তাদের তো একখানা বিশাল বড় ডিমান্ড হয়ে যাবে সেই টাকার। তার মানে তাদের কাছে কিন্তু সেরকম মানে আমাদের কাজে যেরকম বাইরা আসেন বা মানে ক্যানিং বলুন বা অন্যান্য গ্রামাঞ্চল থেকে যারা আসেন তারা কিন্তু ওই বাড়িতে কাজ করবে না। তারা ওখানে যারা কাজ করবে তারা হয়তো একটা হসপিটালিটি ম্যানেজমেন্টে হয়তো একবার একটা ডিগ্রি নেওয়া লোকজন। সে হয়তো রান্নার আলাদা করে কোর্স করে সার্টিফিকেশন করেছে এবং তাকেও হয়তো রিক্রুট করেছে কোনো একজন মিডল ম্যানেজার। এরকম টাইপের লোকেরা কাজ করবে। তো আমি তখন ভাবছিলাম যে তার মানে এদের স্যালারিটা কমেন্সুরেট টু দিস হাই ডিমান্ড হতে হবে। তো তখন আমার মাথার মধ্যে আসলো পরে আমাদের সকলের প্রিয় সবথেকে পরিচিত ধনী ব্যক্তি, যার কিনা চর্চা তার ছেলের বিয়ে নিয়ে এখন প্রচণ্ড মাত্রায় রয়েছে, আম্বানিজি। আম্বানিজির যে অ্যান্টেলিয়া, তাতে আমরা জানি যে 200 না 600 জন টোটাল সার্ভেন্টস রয়েছে, রাইট? তো তাদের স্যালারি রেঞ্জেস কীরকম হয় আমরা জানি না যে আমি জানি না যে আপনারা কতজন এই জিনিসটাকে এক্সপ্লোর করেছেন, বাট যদি খুঁজে দেখেন তাহলে পরে দেখবেন যে ওনাদের অ্যাভারেজ স্যালারি সামহোয়ার অ্যারাউন্ড 2 লাখ টাকা প্রতি মাসে। তার মানে 24 লাখ টাকা প্রত্যেক বছরে। আপনি কি বুঝতে পারছেন যে তারা ওয়ান অফ দ্য হাই এন্ড আর্নার্স ইন টার্মস অফ ইন্ডিয়ান ইকোনমির যেই প্যাটার্নটা, মানে 24 লাখ টাকা বছরে, মানে তারা বিভিন্ন যে ম্যানেজমেন্ট কনসালটেন্সি ফার্মের যে স্টার্টিং স্যালারি যেটা কিনা MBA করে লোকজন পায় সেইটার থেকে তারা বেশি কামাচ্ছে, হুইচ ইজ আ অ্যামেজিং থিং। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে হাতের কাজ করে কিন্তু ভালো রোজগার করা যায়। ইট ডাজ নট ম্যাটার যে আপনি শফার বা বাটলার টাইপের কাজ করছেন কিনা। আমি আজ থেকে অনেকদিন আগেকার একখানা কথা মনে পড়ছে, আমার কোনো একজন রিলেটিভের বাড়িতে একজন শফার ছিলেন, নট শফার, বাটলার ছিলেন। আমি জানতাম যে তার মানে ঘন্টার স্যালারিটা আমি এমনভাবে আমার কানের মধ্যে গেঁথে গেছিলো, আমি ভাবলাম যে ও আচ্ছা, তার মানে তো প্রায় সপ্তাহে $800 মতন কামাচ্ছে। তার মানে সে মাসে $3,200 কামাচ্ছে। $3,200 ইন্ডিয়ান রুপিসে যদি আপনি জাস্ট 80 রেটে যদি কনভার্ট করেন তাহলে পরে সেটা কত হচ্ছে? 2,40,000 টাকার ওপরে, রাইট? 3,24, ইয়েস, 2,40,000 টাকার ওপরে। আমি এক্স্যাক্ট অঙ্কটা আমি মাথাতেও ক্যালকুলেট করলাম না ইচ্ছে করেই। কিন্তু আপনি ধরে নিন যে ওরকম টাইপের অঙ্ক বাটলাররা কামাচ্ছে। সেটা ওখানে ছিল একটা সময়, এখন আমাদের দেশে ভারতীয় ধনী পরিবারে এই জিনিসটা অলরেডি এসে গেছে এবং আল্ট্রা ধনীরা যেখানে থাকেন তারা সেখানে চান না পাবলিক ট্রান্সপোর্ট এসে গ্যাঞ্জাম চিকচিক ঘিচমিচ আওয়াজ কটকটি ব্যাপার-স্যাপারগুলো হোক। তারা চায় যে তাদের মতন হাই ক্লাসের লোকেরাই ওখানে আসুক, সেখানে যারা কাজও করবে তারাও সেরকমই হাই ক্লাসের হোক। এই জন্য আপনারা হয়তো দেখবেন, আপনাদের হয়তো আশেপাশে ঘটনাটা না ঘটে থাকলে পরেও একটুখানি দূরের দিকে গেলে পরেই আপনারা টের পাবেন যে এরকম অনেকে আছে যারা কিনা কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে মাইগ্রেট করে গেছেন গুড়গাঁওতে, কারণ ওখানে এরকম সার্ভেন্ট টাইপের জবে রিলেটিভলি অনেক ভালো ইনকাম রয়েছে। এবং এইটুকুনিও আমি জানি যে
এরকম অনেকেই আছেন যারা কিনা তাদের সময় বাঁচানোর জন্য, যাতে প্রত্যেক দিনের মায়নাটা যাতে তারা পান, তারা গুড়গাঁও থেকে মানে দিল্লি এয়ারপোর্ট থেকে কলকাতাতে ফ্লাইটে করে আসা যাওয়া করেন, যখন তাদের কোনো একটা ইম্পর্ট্যান্ট ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে হয়, যাতে দিনের রোজগার লস না হয়। কারণ সে হয়তো কোনো একটা বাড়িতে কাজ করেন, সেখান থেকে তার হয়তো একটা ফিক্সড ইনকাম রয়েছে, কিন্তু তার হাজব্যান্ড হয়তো একটুখানি দিনের রোজগারের এমন কাজ করেন, হয়তো অটো চালান বা ট্যাক্সি চালান বা ক্যাব চালান। তো সেখানটাতে আপনার কিন্তু প্রত্যেক দিনের ইনকাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেখানে তারা মনে করেন যে তাদের যদি নাম্বার অফ ডেজের যে ইনকাম, সেটার লসটা যদি কিনা ফ্লাইট খরচের লসের যে খরচাটার থেকে যদি বেশি হয়, তাহলে পরে তারা ফ্লাইটে করে যাতায়াত করেন। এই জন্য আপনি দেখবেন যে এখনকার দিনে ফ্লাইটে যারা চড়ছে তাদের মধ্যে আপনি কিন্তু একটুখানি হলেও যারা কিনা আমি বলবো নিম্ন মধ্যবিত্ত বা একটুখানি নিম্নবিত্ত সম্প্রদায়ের যারা লোকজন, তাদেরকে অনেক বেশি যাতায়াত করতেও দেখতে পারেন। এই জিনিসটা এখন কিন্তু অবজার্ভ করা যাচ্ছে, স্পেশালি হাই ইনকাম সিটিজ থেকে কলকাতার ইউনো ট্রান্সপোর্টেশন রুটগুলোতে। তো এই আইডিয়াটা আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করলাম। এইখানটাতে একখানা বিশাল বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা বলার ছিল যে ন্যারেটিভের ইম্পর্টেন্ট কি, যে আমি এর আগেও ইম্পর্টেন্স অফ ন্যারেটিভ, কীরকমভাবে জিনিসপত্র আপনাকে বিক্রি করা হয়, কীরকমভাবে আপনার ফোকাসকে ট্র্যাপ করা হয়, সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছি। এইখানটাতে আমি বোঝানোর চেষ্টা করলাম যে যতদিন মেট্রো হচ্ছে না, ততদিন ওখানকার রিলেটিভ অ্যাডভান্টেজ কী থাকবে, কারণ আপার ক্লাসই ওখানে পপুলেট করবে। এই জায়গাটাকে অন্যরকম কোনো কমিউনিটি মানে মেট্রো নিয়ে এসে অন্যরকমভাবে অন্য কমিউনিটি দিয়ে ভরার চেষ্টা করা যাবে না, কারণ এটাই ওটার টিআরপি হবে, যাতে কিনা ওই লোকালিটিটাকে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের জন্য, খুব হাই ইনকাম গ্রুপের জন্য হাই টিকিট প্রাইসে রিজার্ভ করে রাখা যায়। অবভিয়াসলি অ্যাট সাম পয়েন্ট অফ টাইম হয়তো কোনো একটা রিজিয়ানে মেট্রো এসে গেল, তখন আবার মেট্রোর নাম করে পাবলিক ট্রান্সপোর্ট সুবিধাজনক হয়েছে বলে সেই দামে আবার সেইটার জন্য আবার দাম ইনফ্লেট করে বিক্রি করা হবে। সো যারা মার্কেটিং করেন, যারা সেলস করেন, দে আর ব্রিলিয়ান্ট পিপল, এবং তার জন্যই মার্কেটিং অ্যান্ড সেলসের জন্য, বিজনেসের জন্য এমবিএ ডিগ্রিটা হয়, এবং অনেকেই এমবিএ ডিগ্রি করে এটা শেখেন, কেউ মার্কেটে থেকে এই জিনিসটা শেখেন, হুইচ ইজ আ বিউটিফুল থিং। অ্যান্ড আই থিঙ্ক আমাদের পার্সোনাল লাইফে উন্নতির জন্য আমাদের কিছু না কিছু অ্যাঙ্গেল থেকে বেঁচু হওয়ার দরকার রয়েছে। আমরা বাঙালিরা ব্যবসার অ্যাঙ্গেলটার থেকে নিজেদেরকে অনেকটাই দূরে রাখি, আমরা একটুখানি ইন্টেলেকচুয়াল ভাবার চেষ্টা করি, কিন্তু দেখেছেন তো গভর্নমেন্ট মধ্যবিত্তদের জন্য মানে কিছু ব্যাপারে জবের জন্য ফাইট করছে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি পরবর্তীকালে আপনারা যদি চান যে আমি এই জিনিসটা নিয়ে আরও ভিডিও বানাই, যে গভর্নমেন্টের নতুন বাজেটটা কোন দিক দিয়ে ভালো, আমাদের জন্য কোন দিক দিয়ে খারাপ, সেটা বানাতেই পারি, কিন্তু খুব আপাতপক্ষে এই জিনিসটা বলতেই পারি যে গভর্নমেন্টের বাজেটটা মধ্যবিত্তর পকেটের জন্য বা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য যথেষ্ট খারাপ হলে পরেও জব ক্রিয়েশনের জন্য ভালো হয়েছে। তো দ্যাট ইজ আ গুড থিং, অ্যান্ড উই নিড ইট অ্যাট দ্য মোমেন্ট। কারণ আগে আপনাকে খাওয়ানো হবে নাকি আপনার সঞ্চয়ের ব্যাগেজটাকে দেখা হবে, তো এইরকম একখানা। এবং যেরকমভাবে ক্যাপিটাল গেইনস ট্যাক্স বাড়ছে, সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে প্রগ্রেসিভ হয়ে আলটিমেটলি আপনাদের যেই স্ল্যাবে ইনকাম হয়, সেই স্ল্যাব অনুসারেও এসে যেতে পারে। এবং সেটা 2018 থেকে না 2017 থেকে বোধহয় ক্যাপিটাল গেইনসের স্টোরিটা স্টার্ট হয়েছে, স্টক মার্কেটের যে ইনভেস্টমেন্ট আউটকাম থেকে। তো এই জিনিসটা যেটা শুরু হয়েছে, এটা ফিউচারেও চলতে থাকবে, এবং সরকার হাই ইনকাম ইন্ডিভিজুয়ালসদেরকে টাচ করবে না। তার কারণ হচ্ছে গিয়ে ওখান থেকে মানে কনজারভেটিভ ফিলোসফি যেটা ইনভেস্টমেন্টের সরকারের তরফ থেকে যে কোনো সরকারি বা কনজারভেটিভ বা রাইট লিনিং সরকারগুলো এটাই করে, সেটা হচ্ছে যে ট্রিকল ডাউন এফেক্টের জন্য ওয়েট করে। ট্রিকল ডাউন এফেক্ট মানে যে বড় লোক সে হয়তো কিছু কাজ জেনারেট করবে, সেই জিনিসটাকে প্রোৎসাহন দেওয়ার জন্য সরকার সবসময় চেষ্টা করে। অনেক সময় কিছু স্বার্থপর স্বার্থান্বেষী ধনীরা টাকা হোল্ডও করে, মানে যেই টাকাটা ট্যাক্সের থেকে বাঁচলো সেটাকে হোল্ড করলো, কিন্তু সরকার আশা করবে যে যেই টাকাটা তারা হোল্ড করছে সেইটা হয়তো তারা ইকোনমিতে ঢেলে হয়তো আরও জবস জেনারেট করবে। কিন্তু আমরা আবার অ্যাট দ্য সেম টাইম এরকম মেন্টালিটি নিয়েও মানে যারা কিনা জবস ক্রিয়েশনের দিকে রয়েছেন, তারা অনেক সময় এই মেন্টালিটি নিয়েও চলেন যে না, আমি জব ক্রিয়েট না করে একটা লোককে বরঞ্চ একটুখানি বেশি টাকা দিয়ে আরও কাজ আদায় করে নেব, এরকম টাইপের একটা সাইকোলজিও চলে। ওই জব এবং স্যালারির
সাইকোলজিক্যাল মডেলটা কীরকমভাবে কাজ করে সেটা একটা টোটালি আলাদা টপিকের ভিডিও হতে পারে। আমি এখানটাতে বেসিক্যালি এই ইন্টারেস্টিং ইকোনমিক ফেনোমেনন এবং এই বিউটিফুল ন্যারেটিভের যে আম মানে আইডিয়া যে কীরকমভাবে জিনিসটাকে হাই ইনকাম ইন্ডিভিজুয়ালসদেরকে বেচা যায়, এই জিনিসটার জন্য কিন্তু আমি প্রচণ্ড উৎফুল্ল, অসাধারণভাবে I really like this, mental churning of this event. তো আমি আশা করছি এইটার থেকে আপনাদের অনেকেরই একখানা খুব ভালো পার্সপেক্টিভ শিখতে পারবেন যে কীরকমভাবে মার্কেটস কাজ করে। মার্কেট কীরকমভাবে কাজ করে এই জিনিসটা না জানাটা এবং পলিটিক্সের ব্যাপারে ভালো করে না জানা, না বোঝাটা এখনকার দিনে আমরা মধ্যবিত্তরা অ্যাফোর্ড করতে পারি না। We have to be very aware of the situations around us. এই বলে আজকের এই ভিডিওটা শেষ করলাম। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করুন। এই পার্টিকুলার ভিডিওটাতে আমি আশা করি অনেকটাই রসদ দিয়েছি আপনাদেরকে ভাবনা চিন্তা করার এবং কমেন্ট করার। কাইন্ডলি কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Hope you have a nice day ahead. Bye-bye.